চ্যাপ্টার 12 enumeration, autoboxing and annotations. তো এনিমেশন সম্পর্কে আইডিয়া থাকার কথা সবার, এইটা সি সি প্লাস প্লাসেও ছিল। এনিমেশন হচ্ছে simplest form, and enumeration is a list of named constant that defines a new data type and its legal values etc. এটা হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ এটা নিলাম, এটা হচ্ছে একটা ক্লাস তৈরি করা, ঠিক আছে, যেটার আমাদের কোনো অবজেক্ট তৈরি করা লাগে না, জাস্ট এনাম নামক একটা ক্লাসের মতোই এনাম টাইপের আমি একটা ভেরিয়েবল নিলাম অ্যাপল নামে, এবং যার মধ্যে আমি কিছু ভ্যালু রাখলাম, হইতে পারে স্ট্রিং, হইতে পারে অন্য কিছু নেমড ডেটা টাইপ আর কি। তো যেখানে এই যে আমি কিছু কি করছি, জোনাথন, গোল্ডেন ডেল, রেড ডেল, ওয়াইনস্যাপ, কর্টল্যান্ড, এগুলা আছে আমাদের কাছে। তো এই জিনিসগুলো আমি রেখে দিছি, অর্থাৎ এই অ্যাপেলের মধ্যে এই ভ্যালুগুলো আমাদের আছে এবং এদের ইন্ডেক্সিং নিয়েও কাজ আছে, অর্থাৎ অর্ডারও পাওয়া যায়। তো এটা জিরোথ অর্ডার, মানে এটা 0 নাম্বার ইন্ডেক্স 1, অর্থাৎ অ্যারের মতোই অনেকটা। সাপোজ এটা একটা অ্যারে, ঠিক আছে, এমন একটা জিনিস তৈরি করা হয় এবং এটার ভ্যালু সরাসরি অ্যাক্সেস করা যায়, এমন একটা জিনিস হচ্ছে এনাম। এবং an enumeration object can hold only a value that was declared in the list, আদারওয়াইজ ভ্যালুজ আর নট অ্যালাউড। অর্থাৎ ঠিক আমি যেই ভ্যালুগুলো দিব ওইখান থেকে শুধুমাত্র ওইগুলাই অ্যাক্সেসেবল, না ওই নামের মধ্যে আমরা কি আর কোনো এক্সট্রা কিছু ইউজ করতে পারবো না, যেগুলো দিছি যে সেগুলো ইউজ করা যাবে। ইন আদার ওয়ার্ডস, an enumeration gives you a way to explicitly specify the only values that a data can legally have। অর্থাৎ এক্সপ্লিসিটলি আমরা স্পেসিফাই করে দিতেছি যে আমি ঠিক কোন ভ্যালুগুলো ইউজ করতে চাই, কোনগুলোর বাইরে আর কোনো কিছু আমরা ইউজ করবো না, এটা আমরা ঠিক করে দিতে পারি এনিমেশনের মাধ্যমে। কমনলি ইউজ টু ডিফাইন এ সেট অফ ভ্যালুজ দ্যাট রিপ্রেজেন্ট এ কালেকশন অফ আইটেমস। অর্থাৎ আমরা একটা ভ্যালুর সেট তৈরি করে দিতেছি বা রিপ্রেজেন্ট করতেছি কালেকশন অফ আইটেমসের, যে ঠিক কোনগুলো আমরা ইউজ করব। কারণ সাপোজ আমাদের আমের অনেক প্রজাতি আছে, তো আমি জাস্ট ম্যাঙ্গো দিয়া 2-3টা প্রজাতি দিলাম যে এইগুলাই শুধুমাত্র আমি অ্যাকসেপ্ট করবো, অন্যগুলা করবো না, এরকম একটা আমরা ক্রিয়েট করতে পারি এনিমেশনের মাধ্যমে। ফান্ডামেন্টাল যেটা দিচ্ছে এটাই, যে an enumeration is created using enum keyword. For example, here is a simple enumeration list. এই যে enum keyword দিয়ে আমরা শুরু করি, এখানে একটা ভেরিয়েবল নাম রাখি এবং ভিতরে বিভিন্ন টাইপের রাখি। এখানে আর কি এই লাস্টে সেমিকোলন ম্যান্ডেটরি না, সেমিকোলন দিলেও কোড চলে, না দিলেও কোড চলে। এবার the identifier, Jonathan, Goldendale and so on are called enumeration constant. এই প্রত্যেকটা জিনিসটা বলা হয় enumeration constant, যেগুলো আমি রাখলাম। implicitly declared as public static final, অর্থাৎ সবাই পাবলিক স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল, যেটা কি সরাসরি ইউজ করা সম্ভব। Furthermore, their type is the type of the enumeration in which they are declared, which is apple in this case, অর্থাৎ অ্যাপেল টাইপের, ঠিক আছে, মানে which is apple in this case. Thus, in the language of Java, these constants are called self type, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি সেলফ টাইপ, ঠিক আছে, in which self refers to enclosing enumeration. এখানে কি আছে সেটা তো এখানে আছে আমাদের। Once you have defined an enumeration, you can create a variable of that type. অর্থাৎ আমি একটা এনিমেশন যদি আমি কি করতে পারি, একটা যদি এনিমেশন আমি ডিফাইন করি, তো সেই টাইপের, অর্থাৎ ওই অ্যাপেল টাইপের, যে বললাম না এখানে কি এটা হচ্ছে আমাদের এইটার জন্য টাইপ, তো এবার অ্যাপেল টাইপের আমি ভেরিয়েবল তৈরি করতে পারি, করে দেখতেছি পরে। আর ইভেন দো এনিমেশন ডিফাইন এ ক্লাস টাইপ, ইউ ডোন্ট ইনস্ট্যান্সিয়েট অ্যান এনাম ইউজিং নিউ। অর্থাৎ আমরা কি এটা একটা ক্লাস টাইপের মতো, মানে অনেকটা ক্লাসের মতোই, যে এটা একটা ডেটা টাইপও ক্রিয়েট করতেছে, আবার একটা ক্লাসের মতো চেহারা, ভিতরে তার ভ্যালু আছে, বাট আমাদের এটার কোনো অবজেক্ট তৈরি করা লাগে না, সবগুলাই পাবলিক স্ট্যাটিক ফাইনাল। স্ট্যাটিকের তো আমাদের অবজেক্ট লাগা, তাই না? Instead, you declare and use an enumeration variable in much the same way as you do one of the primitive types. অর্থাৎ প্রিমিটিভ টাইপ আমাদের ইন্ট,
ফ্লোট, ডাবল এইগুলোর মতো আর কি কাজ করে। ফর এক্সাম্পল, দিস ডিক্লেয়ার্স এপি অ্যাজ এ ভেরিয়েবল অফ ইনুমারেশন টাইপ অ্যাপেল। অ্যাপেল ইনুমারেশন টাইপ যে ছিল অ্যাপেল এপি, অর্থাৎ এপি হচ্ছে আমি ভেরিয়েবল একটা ক্রিয়েট করলাম কোন টাইপের, অ্যাপেল টাইপের। এই যে আমরা কোডে দেখি, এই যে আমার অ্যাপেল টাইপ ছিল, তো অ্যাপেল টাইপের আমি কি এপি ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এটা লিগ্যাল, কারণ এটা আমাদের একটা ডেটা টাইপের মতোই কাজ করতেছে। বিকজ এপি ইজ অফ টাইপ অ্যাপেল, দ্য অনলি ভ্যালুস দ্যাট ইট ক্যান বি অ্যাসাইন্ড, অর্থাৎ আমরা কি জানি যেই টাইপের ভেরিয়েবল তার মধ্যে কি শুধুমাত্র সেই টাইপের জিনিসপাতি রাখা যায়। অর্থাৎ ইন্টের মধ্যে আমি তো স্ট্রিং রাখতে পারবো না, স্ট্রিং এর মধ্যে ইন্ট রাখা যায় যদিও, মানে আর কি যেই টাইপ সেই টাইপের সাথে কম্পিটেবল হইতে হবে। তো এখানে অ্যাপেল টাইপের জিনিস শুধুমাত্র এইগুলাই। তো যার কারণে আমি যেহেতু এপিটাকে অ্যাপেল টাইপের রাখছি, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এই কি বলে এপি এর মধ্যে শুধুমাত্র এই জিনিসগুলাই রাখতে পারবো, এইগুলা ছাড়া আমি অন্য কিছু রাখতে পারবো না। এখানে কি যে জনাথন, গোল্ডেন ডেল এইগুলো আছে না, তো আমি যদি রেড ডেল 1 দিয়ে দেই তাইলে এটা চলবে না, এটা আমাদের ইরর দিবে। ইরর এই জায়গায় শো করতেছে না কেন জানি, হোয়াটএভার, এটা আমাদের কি ইরর দিবে, কজ এই টাইপটা অ্যাকচুয়ালি এটার ভিতরে নাই। দেন আমাদের ফর এক্সাম্পল এই যে আমরা অ্যাসাইন করতে পারি অ্যাপেল ডট রেড ডেল, এখানে অ্যাসাইন করা আছে। হ্যাঁ আচ্ছা, এখানে সুইচ হিসেবে আমরা ইউজ করতে পারি, ইফ এলস কন্ডিশনও করা যায়। টু ইনুমারেশন কনস্ট্যান্ট ক্যান বি কম্পেয়ার্ড ফর কোয়ালিটি বাই ইউজিং ইকুয়াল রিলেশন অপারেটর। ফর এক্সাম্পল, এই যে আমরা যেই ভেরিয়েবলের মধ্যে একটা জিনিস রাখছি ওইটা কি কম্পেয়ার করতে পারবো আরেকটার সাথে, অ্যাপেল ডট গোল্ডেন ডেলের সাথে, যে ইকুয়ালস টু নাকি ইকুয়ালস টু না, এইভাবে কম্পেয়ার করা যায়। এই যে ইফ, এই যে এপি এর মধ্যে কি আমি এখন গোল্ডেন ডেলকে রাখছি, এপি এর মধ্যে রেখে আছে এখন গোল্ডেন ডেল আছে, এখন আমি চেক করব এই এপিটা কি আসলে গোল্ডেন ডেলের সমান। যদি সমান হয় তাহলে এপি কন্টেইনস গোল্ডেন ডেল, এটা প্রিন্ট হবে। তাহলে এই যে এপি কন্টেইনস গোল্ডেন ডেল, অর্থাৎ আমরা কম্পেয়ার করতে পারি ইকুয়াল সাইনের মাধ্যমে। অ্যান ইনুমারেশন ভ্যালু ক্যান অলসো বি ইউজ টু কন্ট্রোল এ সুইচ স্টেটমেন্ট, একটা সুইচ স্টেটমেন্ট কন্ট্রোলের জন্য ইউজ করা যাইতে পারে, কজ এটা যেহেতু আমাদের একটা ভেরিয়েবল একটা ভ্যালু, এবং কেজের মধ্যে কি আমরা সুইচের কেজের মধ্যে কি যেই টাইপের সুইচে আমি পাস করি সেই টাইপগুলাই কি আমাদের কেজের নাম হইতে হয়। তো আমি যেহেতু অ্যাপেল টাইপের একটা ভেরিয়েবল সুইচের মধ্যে পাস করতেছি, তাহলে আমাদের কি কেসগুলাও সেই অ্যাপেল টাইপের বাকি এলিমেন্টগুলাই হইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি এই যে লাইক যে এপি তো এখন গোল্ডেন ডেল, তো আমি এপি পাস করলাম সুইচের মধ্যে এবং এখানে কেসগুলা ওই নাম দিয়ে দিলাম, কেস জোনাথন একটা, কেস গোল্ডেন ডেল একটা, কেস রেড ডেল একটা, ওয়াইনজেব একটা, কটল্যান্ড একটা, এগুলা আমাদের কেজের নাম। এবং সুইচে আমরা কি জানি প্রত্যেকটা কেজের পরে ব্রেক দিতে হয়, নাইলে একটা স্যাটিসফাই হয়ে গেলে বাকিগুলো সব প্রিন্ট করে ফেলবে। তো এই জিনিসটা করা যাবে না, তো সবগুলোর মধ্যে ব্রেক দিবে এবং যেই কেজে এসে মিলবে, অর্থাৎ এপিটা যার সাথে ম্যাচ করবে সেইটা প্রিন্ট হবে। যেহেতু গোল্ডেন ডেল আছে, এপিটা এইখানে এসে মিলবে এবং ডিলিশিয়াস, গোল্ডেন ডিলিশিয়াস ইজ ইয়েলো, এটা প্রিন্ট হবে, গোল্ডেন ডিলিশিয়াস ইজ ইয়েলো। তো এইভাবে সুইচ কাজ করে, অর্থাৎ সুইচের মধ্যে আমরা কি অ্যানিমেশন কনস্ট্যান্ট ইউজ করতে পারি। তো এটা অ্যাকচুয়ালি কোডটা ছিল যেটা আমরা দেখে ফেলছি। দ্য ভ্যালুস অ্যান্ড ভ্যালু অফ মেথডস। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা এনাম ক্রিয়েট করলাম, ওকে, আমি একটা এনাম ক্রিয়েট করছি। এখন কথা হইতেছে আমি চাই দেখতে, অর্থাৎ আমি প্রিন্ট করতে চাই, এটা তো আমি এইখানে দেখতে পারতেছি, বাট আমি কোডের আউটপুটে যদি চাই যে এনামের সবগুলা ভ্যালু বা সবগুলা এই কনস্ট্যান্ট এনুমারেশন কনস্ট্যান্ট আমি প্রিন্ট করতে চাই, তো সেইটা প্রিন্ট করবো কেমনে? আমি তো সরাসরি প্রিন্ট এনাম বা প্রিন্ট টেবল এমন দেওয়া যাচ্ছে না। তো এইটা প্রিন্ট করতে আমরা ইউজ করি ভ্যালুজ আর কি, অল ভ্যালুজ। মেবি এটার মধ্যে আছে এনাম ডেমো 1, কোথায়? আচ্ছা, এখান থেকে দেখবো না। তো আমাদের ভ্যালুজ নামক একটা মেথড আছে যেটা কি করে সবগুলা
মানে ইনুমারেশন কনস্ট্যান্ট সবগুলো আমাদের কাছে রিটার্ন করে। তাহলে সবগুলো রিটার্ন করে মিন্স কি কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে তো রাখা সম্ভব না, মানে সিঙ্গেল প্রিমিটিভ টাইপের মধ্যে রাখা সম্ভব না। তাহলে সেটা কি হবে, সেটা আমাদের একটা এরের মতো, এরের মধ্যে আর কি স্টোর করবে সবাইকে। আর ভ্যালু অফ দিলে কি হবে, ভ্যালু অফ দিলে একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের ভ্যালু আমাদের কাছে রিটার্ন করবে। যে দ্য ভ্যালুজ মেথড রিটার্নস অ্যান এরে কন্টেইনস এ লিস্ট অফ এনুমারেশন কনস্ট্যান্ট, অর্থাৎ সবগুলো এনুমারেশন কনস্ট্যান্টকে আমাদের কাছে লিস্ট বা অ্যারে হিসেবে রিটার্ন করে। আর ভ্যালু অফ মেথড রিটার্ন করে কি এনুমারেশন কনস্ট্যান্ট হুজ ভ্যালু করেসপন্ডস টু দ্য স্ট্রিং পাস্ট ইন স্ট্রিং, অর্থাৎ আমি ভ্যালু অফ এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব যে আমি কার ভ্যালু চাইতেছি, তো আমাদের শুধুমাত্র সেই ভ্যালুটাই রিটার্ন করবে। ইন বোথ কেসেস enum type is the type of enumeration. For example, apple enumeration shown earlier the type return, অর্থাৎ এই যে apple dot value of oneself, সাপোজ এইখানেই সাপোজ এবার এবি রাখলাম, এটার মধ্যে আমি সরাসরি অ্যাপেল ডট রেড ডেল বা কিছু না দিয়ে আমি ভ্যালু অফ দিয়ে ইউজ করবো, অ্যাপেল ডট ভ্যালু অফ, আচ্ছা এইভাবে ইউজ করা যাবে। অর্থাৎ অ্যাকচুয়ালি সেম কথাই, আমি অ্যাপেল ডট ওয়েনসেপ দিলে যা হইতো এটা দেওয়াতে তাই হয়েছে, অর্থাৎ ওয়েনসেপের ভ্যালু ওয়েনসেপই, অন্য কিছুই না। অর্থাৎ এখানে আমি চেক করতে পারতাম এমন যে ইফ এ বি ইকুয়ালস টু অ্যাপেল ডট কি না এ বি কন্টেইনস, আচ্ছা ওয়েট, কি হলো এখানে, আচ্ছা এখানে সমস্যা হচ্ছে ভ্যালু অফটা অ্যাকচুয়ালি স্ট্রিং টাইপ চাই, আমরা স্ট্রিং দিতে ভুলে গেছি। এখানে ভ্যালু অফ ওই স্ট্রিং দিতে হবে, শুধুমাত্র ওয়েনসিপ দিলে হবে না। এবার দিলে এই যে এবি কন্টেন্টস ওয়েনসিপ এটা আসছে, অর্থাৎ ভ্যালু অফ এর মধ্যে আমাদের স্ট্রিং টাইপ বসাইতে হবে। এবার ইন বোথ ক্লাস আছে ভ্যালু অফ, এটা আমরা দেখলাম। তো এখানে নাম ডেমো টু আমি এটা বসাই নেই, আচ্ছা এই যে আছে। তো এখানে এই যে এনাম অ্যাপল ক্রিয়েট করা হয়েছে, অ্যাপল এপি হিয়ার আর অল অ্যাপল কনস্ট্যান্ট, এটা প্রিন্ট করবে প্রথমে। এবার আমরা কি করছি, ভ্যালুজ দিয়ে আমরা কি দেখছি যে পুরাটারই পাওয়া যায়। তো এই যে আমি এই অ্যাপেল টাইপেরই কি একটা অ্যারে পাবো না, আমাদের ইন্টিজার অ্যারে হইলে কি আমরা ইন্ট অ্যারেই তো ক্রিয়েট করি, তো এখানে অ্যাপেল টাইপের অ্যারে ক্রিয়েট করবে। তো জাভাতে কি ডেটা টাইপের সাথেই এই থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়, এবং এখানে অল অ্যাপেলস নামক ভেরিয়েবলের মধ্যে আমি পুরো অ্যারেটা রাখতে চাই, এবং অ্যাপেল ডট ভ্যালুস দিলে কি হবে, পুরাটা এই অ্যাপেল অ্যারের মানে এই অল অ্যাপেলস অ্যারের ভিতরে কি স্টোর হয়ে যাবে। এবার আমি এটা প্রিন্ট করতে চাইলে আমাদের অ্যারে প্রিন্ট করার কি যে ফর ফর ইচ লুপের একটা শর্টকাট মেথড আছে, যে ফর এখানে ডেটা টাইপ দিতে হয়, তো আমাদের ডেটা টাইপ তো অ্যাপেলই, যার কারণে অ্যাপেল একটা ভ্যারিয়েবল রাখলাম এ নামক, এবং অল অ্যাপেলস অর্থাৎ এই পুরো অ্যারেটাতে সে আইট্রেট করবে এবং এর মধ্যে প্রত্যেকটা ভ্যালু আসবে এবং আমরা ভ্যালুগুলো প্রিন্ট করবো বারবার। এখানে সবগুলো ভ্যালু প্রিন্ট হবে, আর এই যে এখানে আমরা ডট ভ্যালু অফ দিয়ে কি ভিতরে স্ট্রিং পাস করলে সেটা এর মধ্যে বসে যাবে। তো এই যে আমরা যদি রান করে দেখি, হিয়ার আর অল অ্যাপেল কনস্ট্যান্টস, জনাথন, গোল্ডেন ডেল, রেড ডেল সবগুলোই কি প্রিন্ট হয়ে গেছে পুরা লিস্টটাই, এবং লাস্টে এটা কনস্ট্যান্টস করছে। অর্থাৎ এইভাবে ভ্যালুজ আর ভ্যালু অফ আমাদের কাজ করে। জাভা ইনুমারেশন আর ক্লাস টাইপস, আচ্ছা এগুলো তো ক্লাস টাইপই আমরা তো দেখছি। জাভা ইনুমারেশন ইজ এ ক্লাস টাইপ অলদো ইউ ডোন্ট ইনস্ট্যান্সিয়েট অ্যান enum ইউজিং নিউ, আমরা যদিও অবজেক্ট তৈরি করি না, বাট অনেকটা সেম ক্যাপাবিলিটি আছে অন্যান্য নর্মাল ক্লাসের মতো। The fact enum defines a class gives the Java enumeration extraordinary power. For example, you can give constructor, instance variable, methods, even implement interface. অর্থাৎ এই এনাম দিয়ে এই এনামের মধ্যে শুধুমাত্র যে
এই ভ্যালুগুলো রাখা যায়, কনস্ট্যান্ট রাখা যায় এমন না। এখানে আমরা কনস্ট্রাক্টর, মেথড, ভেরিয়েবল এইগুলাও রাখতে পারি এবং ইমপ্লিমেন্টও করতে পারি। ইন্টারফেসকে কি আমরা ইমপ্লিমেন্ট করি না? এইটাও করা সম্ভব, শুধুমাত্র ক্লাসকে এক্সটেন্ড করা যায় না, বাট বাকিগুলা করা যায়। It is important to understand to each enumeration constant is an object of enumeration type. আমরা জানি মানে ওই ইনুমেরেশন টাইপের প্রত্যেকটা একটা অবজেক্টের মতো, শুধুমাত্র যে এরা একটা কনস্ট্যান্ট তা না, এরা অবজেক্টের মতো কাজ করে। একটা ক্লাসের যেহেতু অবজেক্ট ক্রিয়েট করি আমরা, এরা অবজেক্টের মতো কাজ করে। When you define a constructor for an enum, the constructor is called when each constant is created. আচ্ছা, এটা আমরা কোডে গেলে একদম ক্লিয়ার হবো যে নিজে থেকেই কনস্ট্রাক্টর ক্রিয়েট করে কনস্ট্রাক্টরের ভ্যালু বসে। আর each enumeration constant has its copy of any instance variable defined by the enumeration. প্রত্যেকের অন কপিও থাকে। এটা আমরা কোডে গেলে দেখবো। আচ্ছা, এখানে অলরেডি কোড চলে আসছে, enum demo 3। তো এখানে আমরা enum demo 3 তে যাই। এখানে কি করা হয়েছে দেখি। এখানেও মানে এইখানে ডিক্লারেশন সেম, enum apple, বাট ভিতরে এবার শুধুমাত্র নামগুলো নেই, আমাদের কাছে আরো এক্সট্রা কিছু আছে। আমরা প্রত্যেকটা অ্যাপেল টাইপের নামও লিখছি, সাথে ব্র্যাকেট দিয়ে কিছু একটা দিয়ে দিছি। এটা হচ্ছে প্রত্যেকের প্রাইস। প্রত্যেকের প্রাইস। তো এটা এইভাবে কেন দিলাম? এইটা একটা কনস্ট্রাক্টর কলের মতো কাজ করতেছে, অর্থাৎ একটা এই যে ভ্যালু পাস করতেছি আমরা, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি এই 10 পাস করা মিনস এই অ্যাপেল টাইপের কনস্ট্রাক্টরের মধ্যে ওই ভ্যালুটা পাস হয়ে যাইতেছে। আর যে প্রাইভেট ইন্ট প্রাইসে প্রত্যেকটা প্রাইস অফ ইচ অ্যাপেল, প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রাইস ভেরিয়েবল ক্রিয়েট হয় এবং সবার প্রাইস এইখানে বসে। আচ্ছা, জোনাথন 10 মিনস এই 10টা এইখানে গেছে, এই অ্যাপেল কনস্ট্রাক্টরের মধ্যে গেছে ইন্ট পি এর মধ্যে, এবং প্রাইস ইকুয়ালস টু পি, অর্থাৎ জোনাথনের প্রাইস 10। এটা হয়ে গেছে। ঠিকভাবে গোল্ডেন ডেল, রেড ডেল সবগুলার প্রাইসই এইভাবে এই প্রাইস ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে। এবং যদি এমন অবস্থায় কোনো একটা কি নর্মাল জিনিস দিয়ে দেই যেখানে আমি ব্র্যাকেটে অর্থাৎ কিছু পাস করি নাই, তখন আমাদের এইটা দিতে হবে। এটা না দিলে আমাদের ইরর আসবে, বিকজ আমি যেই টাইপের দিতেছি এর মধ্যে আমার ওইগুলা দরকার, নাইলে আমি আর কি ওইটারে কল দিতে পারবো না। কারণ এই যে আমি এখানে তো অল ভ্যালুস প্রিন্ট করতে চাই, এই যে সবগুলার গেট প্রাইস চাই। তো যেহেতু এইটার মধ্যে আমি কোনো কনস্ট্রাক্টর কল করতেছি না, তো সেটার জন্য কি আমাদের ডিফল্ট একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম যে প্রাইস, মানে এটা আর কি স্যারের এটা দেয়া নাই, আমি অ্যাড করছিলাম যে যদি এর মধ্যে একটা নর্মাল থাকে তাহলে কি হবে। তো সেটার জন্য আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর টাইপ একটা দিয়ে দিতে হয়, যে কিছু না থাকলে প্রাইস -1 হয়ে যাও হবে। আর যেহেতু এই যে এটা কি একটা প্রাইভেট ভেরিয়েবল, তো আমরা এই প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে আমরা কি একটা মেথডের হেল্প নিতে হয়। তো ইন্ট গেট প্রাইস নামক মেথডের হেল্প নিলাম এবং সে কি করবে, আমাদের প্রাইস রিটার্ন করে দেবে। তো এবার আমরা মেইন মেথডে আসি। মেইন ফাংশনে কি হবে, অ্যাপেল এপি এপি অ্যাপেল টাইপের একটা এপি ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং শুধু যদি আমি ওই একটার প্রাইস চাই, ওয়াইনসেপ কস্ট অ্যাপেল ডট ওয়াইনসেপ ডট গেট প্রাইস, এই যে গেট প্রাইস এইটারে আমি কল দিতেছি। কোনটার? অ্যাপেল ডট ওয়াইনসেপ। এইটা এখানে গেলেই ও কি বুঝে নেবে যে আমি এইটারই প্রাইস চাইতেছি এবং ওইটার প্রাইসটা আগে থেকে স্টোর হয়ে আছে, এটার জন্য 15। তো এখানে 15 সেন্ট লেখা এসে যাবে। আর অল অ্যাপেল প্রাইসেস, এই যে আমি কি আলাদা করে ভ্যালুতে স্টোর করে নাই আর কি, সরাসরি অ্যাপেল ডট ভ্যালুস লিখছে, যার কারণে এইখানেই পুরা অ্যারেটা চলে আসতেছে। আমরা চাইলে কি আলাদা করেও রাখতে পারতাম, আগে যেটা করছিলাম। সাপোজ এটা দিয়ে আমরা চাইলে এখানে ভেরিয়েবল দিতে পারতাম, আর সরাসরি এটা দিলেও পুরো অ্যারেটা আসবে এবং প্রত্যেকটার প্রাইস এখানে প্রিন্ট হবে। এ মিনস প্রত্যেকটা মানে ভেরিয়েবলের নাম, মানে কনস্ট্যান্টের নাম, সেটা কস্ট এ ডট গেট প্রাইস, অর্থাৎ ওইটার প্রাইস কত এখানে সেটা প্রিন্ট হয়ে যাবে। তো এই যে প্রথমে আমরা একটা সিঙ্গেল এলিমেন্ট প্রিন্ট করছিলাম যে সেটার কস্ট কত, সেটা কস্ট হয়েছে এমন। আর অল অ্যাপেল প্রাইস কি প্রত্যেকটার কস্ট এত সেন্ড করে প্রিন্ট হইতে থাকতেছে এবং এই যে মাঝখানে এবিসিটা কি -1 প্রিন্ট হয়েছে।
প্রত্যেকে এইভাবে প্রিন্ট হইতে থাকে। ওভারলোডিং, আচ্ছা এটা স্যারের এটাতেও ছিল, সেটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর কি। ওভারলোডিং কনস্ট্রাক্টর হইতেছে মানে এটা তো জেনারেলি যাইতেছেই, আমরা কি এক্সট্রা আরেকটা কনস্ট্রাক্টর নিছি কারণ আমাদের কাজে লাগতে পারে। এই যে রেডডেল এখানে তো রেস্ট্রিকশন আছে কিছু, যে এই যে আমরা বলছি ক্লাসটা ইনহেরিট করতে পারে না, নিজেও সুপার ক্লাস হতে পারবে না, অর্থাৎ কেউ কেউ এক্সটেন্ড করতে পারবে না, ও কাউকে এক্সটেন্ড করতে পারবে না। শুধু রানেবল ইমপ্লিমেন্টটা করা যায়। enum cannot be extended, otherwise enum act must like any class type. The key is to remember that each of the enumeration constraints is an object of the class in which it is defined. ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারে। আচ্ছা ইন্টারফেস টেস্ট বিটা রাখছিলাম, আচ্ছা না এটা না, হোয়াটএভার, আমরা ইমপ্লিমেন্টেশন কোড আসলে দেখব। এখানে আচ্ছা অর্ডিনাল, এখানে মেইনলি হচ্ছে অলদো কি আমরা কোনো সুপার ক্লাস ইনহেরিট করতে পারি না এনামের মাধ্যমে, অটোমেটিকলি ইনহেরিট হয়ে থাকে জাভা ডট ল্যাং ডট এনাম। কিছু মেথড কি আমরা যেমন ভ্যালু অফ এগুলো আমরা যেমন দেখলাম যেগুলো বিল্ট ইন আছে, তো এরকম আরো কিছু বিল্ট ইন মেথড আছে। তেমন একটা টাইপ হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল কি করে? অর্ডিনাল অ্যাকচুয়ালি রিটার্ন করে এটা কোন পজিশনে আছে, একদম শুরুতে বলছিলাম না যেটা ইন্ডেক্স বেসড, আচ্ছা এর মতো এটারও, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এমন জিনিস আছে। তো অর্ডিনাল ফাংশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি সেই ভ্যালুটা রিটার্ন করতে পারি। So you can obtain a value that indicates an innovation constant position. অর্থাৎ অর্ডিনালের মাধ্যমে আমরা পজিশন রিটার্ন করতে পারবো এবং এটা ফাইনাল ভ্যালু, এটার পজিশন চেঞ্জ করা যায় না। অর্ডিনাল ভ্যালু অফ ইনভোকিং কনস্ট্যান্ট, অর্ডিনাল ভ্যালুস বিগিনস হয় 0 দিয়ে শুরু হয়। You can compare the ordinal value of two constants of the same innovation by using compare to method. আচ্ছা কম্পেয়ার টু হইতেছে আমাদের কাছে যেই এনাম আছে, সাপোজ এটা আমাদের কাছে এনাম কনস্ট্যান্ট অনেকগুলো আছে এবং প্রত্যেকটাই নির্দিষ্ট পজিশন আছে, এটা 0, এটা 1, এটা 2, 3, 4। এখন আমি কম্পেয়ার করতে পারি যে কে কার আগে আছে, কে কার পরে আছে, নাকি একই পজিশনে আছে, এমন আমরা কম্পেয়ার করতে পারি এই কম্পেয়ার টু মেথডের মাধ্যমে। তো সেটার জন্য কোডে দেখবো, এটা আগে দেখি কি লেখা। enum type is type of enumeration, a constant being compared। আচ্ছা আমরা সরাসরি কম্পেয়ার চলে যাই। কোড কোথায়? enum demo 4। আচ্ছা এই কোডে আমরা কম্পেয়ার টু সম্পর্কে দেখব। এখানেও সেম ওই লাইনে আছে enum ডেমোতে, enum অ্যাপেলে। এখানে আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি অ্যাপেল টাইপের, এপি, এপি2 আর এপি3। হিয়ার ইজ অল অ্যাপল কনস্ট্যান্ট। আমরা প্রথমে ভ্যালুস দিয়ে প্রত্যেকটাকে প্রিন্ট করতেছি এবং সাথে এ ডট অর্ডিনাল। এ কি আমাদের প্রত্যেকটা এনুমারেশন কনস্ট্যান্ট একটা একটা করে আসতেছে এবং তাদের কি এ ডট অর্ডিনাল দিলে তাদের পজিশনটা আমাদের কাছে প্রিন্ট হবে। এবার আমি কি করলাম যে এপি এর মধ্যে রাখছি রেডডেলকে, এপি2 এর মধ্যে গোল্ডেন ডেল, আবার এপি3 এর মধ্যে আবার রেডডেলকে রাখা হয়েছে। এখন আমি কম্পেয়ার করব। এপি ডট কম্পেয়ার টু এপি2 ইজ লেস দেন 0 হইলে এটা কম্পেয়ার টু অ্যাকচুয়ালি কি করে, এপি ডট কম্পেয়ার টু আমি এপি2 করতেছি না, অর্থাৎ রেডডেল ডট কম্পেয়ার টু গোল্ডেন ডেল। রেডডেলের পজিশন কত এখানে? 0, 1, 2, অর্থাৎ রেডডেলের পজিশন 2। আর এপি2 এর পজিশন কত? এপি2 হচ্ছে গোল্ডেন ডেল, এটার পজিশন হচ্ছে 0, 1, 1 না 1। দ্যাট মিনস
আমাদের আচ্ছা রেড টেল ঠিকঠাকই তো আছে, তাহলে 2 - 1, 2 - 1 ইকুয়ালস টু আমাদের কি 1 আসবে না? অর্থাৎ কম্পেয়ার টু এর বামে যে থাকবে তার পজিশন মাইনাস এই ব্র্যাকেটে যে থাকবে তার পজিশন, এই দুইটা পজিশনের বিয়োগফল যত আসবে, বিয়োগফল যদি নেগেটিভ আসে তার মানে যে এইদিকে আছে তার পজিশনটা ছোট ছিল। অর্থাৎ নেগেটিভ মিন্স কি বাম পাশের ভ্যালুটা অবশ্যই ছোট, তার মানে সে আগে আছে। আর পজিটিভ মিন্স সে পরে আছে। তো এখানে বলছে এই কম্পেয়ার টু এর ভ্যালু তো আমরা দেখলাম কি পজিটিভ, অর্থাৎ 0 এর কম না। দ্যাট মিন্স এপি কামস বিফোর এপি2, এটা প্রিন্ট হবে না। উল্টাটা অন্যটা হবে যে কম্পেয়ার টু করলে যদি কি 0 এর চেয়ে বড় হয় তাহলে কি এপি2 কামস বিফোর এপি, কজ এপি এর ভ্যালু তো বড়, তার মানে এটা পরে আসতেছে। তো এখানে এটা প্রিন্ট হবে এপি2, দ্যাট মিন্স গোল্ডেন ডেল কামস বিফোর রেড ডেল। যেহেতু এই কম্পিউটার মিলছে এখান থেকে এটা আরই যায়। এপি ডট কম্পেয়ার টু এপি3 ইকুয়ালস টু যদি 0 হয়, এপি আর এপি3, এপি এপি3 দুইটাই তো রেড ডেল, তো এখানে কি 2 - 2 হবে, দ্যাট মিন্স 0 হবে, তো এটা ইকুয়ালস প্রিন্ট হবে। আর এখানে আমাদের কি ইকুয়ালস নামকও একটা মেথড আছে। যদি দুইটা সমান হয়, ইকুয়ালসের কজে ইকুয়ালস চেক করে অ্যাকচুয়ালি এরা কি সেম এনামেরই ভ্যালু কিনা, অর্থাৎ অ্যাপেলের মধ্যেরই দুইটা কিনা। অর্থাৎ আরেকটা যদি আমি ম্যাঙ্গো দিয়ে দিই, সেইখানেও যদি পজিশন সেম থাকে তাইলে যে সমান আসবে তা না, সেটা একই অবজেক্ট হইতে হবে এবং ও নিজেই নিজে হইতে হবে, অর্থাৎ নিজের সাথেই নিজের তুলনাটা করে ইকুয়ালস ওর সমান কিনা। তাহলে এপি ডট ইকুয়ালস এপি2, এপি ডট ইকুয়ালস এপি2, রেড ডেল ইকুয়ালস টু গোল্ডেন ডেল হবে না কখনোই, তো এটা সঠিক না। এপি ডট ইকুয়ালস এপি3, তার মানে কি এটা অবশ্যই প্রিন্ট হবে, কারণ এপি আর এপি3 তো সেম, এপি আর এপি3 সেম, তো এইখানে এটা প্রিন্ট হবে ইকুয়ালস। আর ইকুয়ালসও লাগে না, আমরা মডার্ন সিস্টেমে কি জাস্ট ইকুয়ালস টু দিয়ে চেক করা যায়, এপি ইকুয়ালস টু এপি3 হলে এটা প্রিন্ট হবে। তো এই যে ফার্স্ট অফ অল প্রত্যেকেরই কি আমরা অর্ডিনাল প্রিন্ট করছিলাম 0 1 2 3 4 সিরিয়ালি প্রিন্ট হয়েছে। এই যে মাঝখান থেকে এটা কি এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তো গোল্ডেন ডেল কামস বিফোর রেড ডেল। আর এইখানে এসে কি এটা এটা না, এটা স্যাটিসফাই করছে, তাই এপি ইকুয়ালস টু এপি3, অর্থাৎ রেড ডেল ইকুয়ালস রেড ডেল। আর ফাইনালি জাস্ট ওইটা ইকুয়ালেরই নর্মাল ভার্সন, যে ইকুয়ালস দিয়ে চেক করা হয়েছে, যদি ইকুয়ালস হয় তো হয়েছে এখানে এটা সমান এটা, তো এইভাবে প্রিন্ট হয়েছে। মাঝে আর কি বাদ গেছে, আচ্ছা ইকুয়ালস নিয়েই কথা আছে, এটা আমরা কোডে তো দেখেই ফেললাম। অ্যানাদার এক্সাম্পল, বই থেকে নিজে ট্রাই করতে বলছে। আচ্ছা টাইপ র্যাপার্স, টাইপ র্যাপার হতেছে, আমরা তো নর্মালি জাভা কি প্রিমিটিভ টাইপ ইউজ করে, অর্থাৎ আমরা যে ইন্ট ডাবল ফ্লোট এগুলো ইউজ করি ছোট হাতের আর কি, যেগুলো আমাদের ডেটা টাইপ নর্মালি, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। তো এই প্রিমিটিভ টাইপ কি অবজেক্ট তো না, এরা তো অবজেক্ট না, বা এরা অবজেক্ট ইনহেরিটও করে না, বাট আমাদের এই জাভার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা অবজেক্টের মতো কাজ করতে পারে, লাইক যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টাইপ রেপার। জাভা প্রোভাইডস টাইপ রেপার্স হুইচ আর ক্লাসেস দ্যাট এনক্যাপসুলেট এ প্রিমিটিভ টাইপ উইথিন অ্যান অবজেক্ট। এই যে আমাদের যেই ছোট হাতের ইন ডাবল এগুলো আমরা যেগুলো ডেটা টাইপ হিসেবে ইউজ করতাম, ওইগুলোর প্রথম অক্ষর জাস্ট বড় হাতের, এবং ডাবল ফ্লোট লং ইন্টিজার, অর্থাৎ প্রত্যেকটারই র্যাপার আছে, অবজেক্ট র্যাপার, যে তারা একটা অবজেক্টের মতো কাজ করে, নর্মাল প্রিমিটিভ টাইপের মতো কাজ করে না, যদিও বিতর্কিত কাজ সেমই, অর্থাৎ অ্যাকচুয়ালি দুইটা দিয়ে সেম কাজই করা যায়, বাট কিছু রেস্ট্রিকশনের কারণে আর কি আমরা এইগুলা ইউজ করি না, এগুলা ইউজ করি, এরা পরে আছে। These classes offer a wide array of methods that allow you to fully integrate the primitive type Java hierarchy. তো প্রথমত ক্যারেক্টার সম্পর্কে, এই যে বড় হাতের সি, ক্যারেক্টার কি ইজ এ র্যাপার অ্যারাউন্ড এ ক্যার। তো দ্য কনস্ট্যান্ট ফর ক্যারেক্টার ইজ ক্যারেক্টার, আর ভিতরে আমরা কি একটা নর্মাল ক্যারেক্টার ডেটা টাইপ যেটা, সেটা আমরা পাস করতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি কোড আছে সিএইচ, এটা কি আমাদের নর্মাল ক্যারেক্টার ভ্যারিয়েবল, মানে ক্যার ভ্যারিয়েবল আর কি, এটা হচ্ছে আমাদের নর্মাল প্রিমিটিভ টাইপ।
আর এটা হচ্ছে আমাদের র্যাপার। তাইলে এই সিএইচটা কি র্যাপড হয়ে যাবে এই র্যাপার ক্যারেক্টারের মাধ্যমে, অবজেক্ট বিং ক্রিয়েটেড, অবজেক্ট ক্রিয়েট করে এটার মাধ্যমে। এগুলো ডুপ্লিকেটেড আর কি, রিমুভালের জন্য ই করা হয়েছে। তো স্ট্রংলি রেকমেন্ডেড যে ভ্যালু অফ ইউজ করা হোক। আচ্ছা, এগুলোর ক্ষেত্রেও ভ্যালু অফ জিনিসটা আছে। ভ্যালু ক্যারেক্টারের ক্ষেত্রেও ভ্যালু অফ ইউজ করা যায়। এছাড়া ভ্যালু আছে। এটার কি বক্স অটো বক্সিং আনবক্সিং সম্পর্কে সামনে আসতেছে, এইগুলারই বেসিক আর কি। তো এটার জাস্ট আমরা একটা কোড দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করছি, আমাদের মেইন যেই ক্লাস। তো সেইখানে ক্যারেক্টার সিএইচ এ রাখলাম। এটা কি আমাদের প্রিমিটিভ টাইপ, আমরা নর্মালি ক্যারেক্টার যেভাবে ইউজ করি তো সেটা। আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট টাইপ। এই যে এখানে আমরা পুরাপুরি ক্যারেক্টার লিখছি বড় হাতের সি দিয়ে। তাহলে ক্যারেক্টার অবজেক্ট, এখানে কি করা হয়েছে, ক্যারেক্টার ডট ভ্যালু অফ সিএইচ। অর্থাৎ এইখানে জাস্ট ওই ক্যারেক্টারটারই এরই একটা অবজেক্ট টাইপে কনভার্ট করা হয়েছে। এটারে অটো বক্সিং বলে, সামনে আসতেছে। তো সেখানে কি ক্যারেক্টার ডট ভ্যালু অফ সিএইচ, ভ্যালু অফ সিএইচ মিনস এইটা, এই সিএইচ এর ভ্যালু নেওয়া হয়েছে এখানে, এবং সেটা এই ওবিজে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে। ক্যারেক্টার অবজেক্ট ওবিজে এখানে প্রিন্ট হবে যদি আমি রান করি। প্রিমিটিভ ক্যারেক্টারও যা, ক্যারেক্টার অবজেক্ট অ্যাকচুয়ালি তা মানে সর্বোপরি দেখা যাবে যে দুইটা সেম কাজই করতেছে, বাট কিছু লিমিটেশনের কারণে আমরা প্রিমিটিভ টাইপ ইউজ করি, এই প্রিমিটিভ অবজেক্ট ইউজ করি না। তো এখানে এক্সট্রাক্টেড, অর্থাৎ আমরা আবার কি করতে পারি, যেমনি প্রিমিটিভ টাইপের আমরা অবজেক্ট বানাইছি তেমনি অবজেক্টকেও আবার প্রিমিটিভ টাইপ বানানো যায়। সেটার জন্য কি ডট ক্যার ভ্যালু দেওয়া লাগে। ইন্ট হলে ইন ভ্যালু, ডাবল হলে ডাবল ভ্যালু, তো তেমনি ক্যারেক্টার হলে ক্যার ভ্যালু। এই ফাংশনের মাধ্যমে কি এই অবজেক্ট যেটা ক্রিয়েট করছি, যে ভ্যালুর মাধ্যমে ওই টাইপের অবজেক্ট আছে সেইটা ডট সেই টাইপ আর ভ্যালু লিখে দিলেই তার মধ্যে আবার জাস্ট প্রিমিটিভ টাইপ চলে আসে। তো মানে আলটিমেটলি দেখা যেতেছে দুইটা সেম, বাট দুইটার টাইপ ভিন্নতার কারণে ইন্টারনালি অনেক কিছু ঘটে আর কি। তো এখানে যদি আমরা প্রিন্ট করি এক্সট্রাক্টেড, তো সেখানেও সেম জিনিসই এই প্রিন্ট হবে, প্রিমিটিভ টাইপ ক্যারেক্টার অবজেক্ট, এবং পরবর্তীতে আবার আমরা এতে ফেরত আসছি। এরপরে ডিরেক্ট কল। ডিরেক্ট কল কি ক্যারেক্টার ডট ভ্যালু অবজেক্ট, অর্থাৎ ডট ভ্যালু অবজেক্ট মিনস কি আমি প্রিমিটিভ টাইপের ভ্যালু অফের মাধ্যমে কি ক্যারেক্টার করতেছি, অর্থাৎ অবজেক্ট বানাইতেছি, সেটা প্রিন্টও করতেছি, দেখাবে নর্মাল ক্যারেক্টারের মতোই। আবার অটো অবজেক্ট, অটো অবজেক্ট মিনস সরাসরি আমি জাস্ট কি ক্যারেক্টার ইনপুট দিছি, বাট যেহেতু এখানে সরাসরি কি আমরা ক্যারেক্টারের মতো ইনপুট নিছি, বাট অবজেক্ট টাইপটা যেহেতু ক্যারেক্টার, মানে ক্যারেক্টার অবজেক্ট টাইপ, প্রিমিটিভ টাইপ না, সো অটোমেটিকলি এটা অবজেক্টটাই ক্রিয়েট হয়েছে সরাসরি। আর আমরা চাইলে চাইলে কি জাস্ট ক্যারেক্টারই নিলাম, অটো অবজেক্টটা জাস্ট বসাই দিছি, এইটা দিলেও অটোমেটিকলি ক্যারেক্টারে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ মানে এই মেথডগুলো আছে আমাদের, অর্থাৎ এখানে ডট ভ্যালু, ডট ক্যার ভ্যালু এইগুলো দিয়েও করা যায়, বাট অ্যাকচুয়ালি এগুলো এখন আর প্রয়োজন হয় না মডার্ন সিস্টেমে আর কি। সরাসরি জাস্ট সরাসরি বসাই দিলেই কি এটা অটো কনভার্সন হয়ে যায়। আমরা যে নর্মালি অনেক আগে পড়ে আসছি না, কনভার্সন ইন্ট থেকে মানে ফ্লোট থেকে ইন্ট, এইগুলো যে কনভার্সন হইতেছে, তো এইখানেও এই টাইপ অনুযায়ী কনভার্ট হয়ে যায় অটোমেটিকলি। তো এখানে আমরা রান করলে সবগুলা দেখতেই পারবো যে কিভাবে কি কনভার্ট হইতেছে। এবার সেম ভাবে বুলিয়ান টাইপেরও আছে। স্ট্রংলি রিকমেন্ডেড টু ইউজ স্ট্যাটিক ভ্যালু অফ, অর্থাৎ এখানেও ভ্যালু অফ দিয়ে আমরা ইউজ করতে পারি। তো এটার ক্ষেত্রে স্যার কি কোনো কোড দেয় নাই? আমি একটা কোড নিয়ে আসি, ওয়েট। তো এই যে বুলিয়ানের ক্ষেত্রেও
আমরা নর্মালি প্রিমিটিভ টাইপ অর্থাৎ নর্মাল বুলিয়ান আমরা যেভাবে করি যে বুলিয়ান ডিক্লেয়ার করলাম, একটা ভেরিয়েবল নাম দিলাম, যেখানে জাস্ট ট্রু রাখছি, এটা কি প্রিমিটিভ টাইপ, সেটা প্রিন্ট করতে পারবো। এবার এইটারে যদি আমি অবজেক্ট টাইপে নিতে চাই, সেম ভাবে কি বুলিয়ান ডট ভ্যালু অফ বি, অর্থাৎ এইটাকে আমি জাস্ট কি অবজেক্ট টাইপে রূপান্তর করতেছি বুলিয়ান অবজেক্টে, যে বড় হাতের বি যেহেতু দেওয়া আছে। এবার এইখানে এটা প্রিন্ট করলাম। সেম ভাবে আমরা কি ভ্যালু অফ, এখানে স্ট্রিংও দিতে পারি আমরা, ঠিক আছে, স্ট্রিংও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই ট্রু বা ফলসই লিখতে হবে, ঠিক আছে, অন্য কিছু লিখলে যে কাজ হবে এমন না। বুলিয়ান টাইপ শুধুমাত্র ট্রু আর ফলস এই দুইটারেই অ্যাকসেপ্ট করে, অন্য কোনোটারে অ্যাকসেপ্ট করে না। সো এইটা আমাদের ইনভ্যালিড আসবে। আচ্ছা স্যার, সরি সরি সরি, একটা জিনিস, মানে ইনভ্যালিড মিন্স মানে ট্রু না অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে এইটা অ্যাকচুয়ালি ট্রু না, অর্থাৎ ট্রু বাদে আমি যাই দিব না কেন বুলিয়ানের মধ্যে সব ফলস হিসেবে কাউন্ট হবে, ইনভ্যালিড অর্থাৎ এটা ফলস হিসেবে কাউন্ট হবে। তো ফ্রম স্ট্রিং ট্রু অবজেক্ট টু, এই যে এখানে কি ট্রু পাওয়া যাবে, এটাও ফলস পাওয়া যাবে, এবিসি থেকেও ফলসই পাওয়া যাবে, ঠিক আছে। আর যদি আমি এক্সট্রাক্ট করতে চাই, অর্থাৎ অবজেক্ট থেকে আমি আবার কি নর্মাল প্রিমিটিভ টাইপে আসতে চাই, তাহলে কি বুলিয়ান ভ্যালু, আগের বার ছিল ক্যারেক্টার ভ্যালু বা ক্যার ভ্যালু, আর এখন কি বুলিয়ান ভ্যালু। তো জাস্ট আমরা ওই টাইপের মানে প্রিমিটিভ টাইপটা দিব এবং তার মধ্যে এই বুলিয়ান ভ্যালু কল করে দিলেই অটো কনভার্ট হয়ে যাবে। এবং এইগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, এখানেও সেম ভাবে অটোমেটিকলি হইতে পারে, অর্থাৎ আমি টাইপ দিলাম অবজেক্টের টাইপ, তো শুধু ফলস লিখলে এটা অটোমেটিকলি বুলিয়ান অবজেক্ট টাইপেরই হয়ে গেছে স্টোর। আর অটো আনবক্সিং এর ক্ষেত্রেও যদি আমি ওই অবজেক্টটা দিয়ে দিই, কোথায় বুলিয়ান ভেরিয়েবলের, বুলিয়ান টাইপ ভেরিয়েবলের মধ্যে যদি দিয়ে দিই, জাস্ট এটা অটোমেটিকলি আনবক্সড হয়ে গেছে, অর্থাৎ এইটা এখন প্রিমিটিভ টাইপ হিসেবেই কাজ করতেছে, এটা আমাদের অবজেক্ট টাইপ ছিল। তো রান করলে এগুলোই আসবে, এই যে নর্মাল ট্রু, প্রিমিটিভ অবজেক্টের ট্রু, ট্রু থেকে ট্রু আসছে, ফলস থেকে ফলস আসছে, এবিসি থেকেও ফলসই আসছে, আর এক্সট্রাক্টেড ট্রু ফলস ফলস, মানে এগুলো জাস্ট অটোমেটিকলি নর্মাল প্রিন্টের মতোই। এরপরে আছে আমাদের নিউমেরিক টাইপ র্যাপার। আচ্ছা, এটা আর কি, যে আমরা যেটা অলরেডি দেখে ফেলছি যে বাইট ভ্যালু, ডাবল ভ্যালু, ফ্লোট ভ্যালু, এইগুলা দিলে কি আমাদের কাছে রিটার্ন হয়ে আসে কি ওই টাইপের ভ্যালুটা রিটার্ন হয়ে আসে। লাইক এই যে আমরা এখানে বুলিয়ান ভ্যালু ইউজ করছি না, যে কই গেল, হয় যেন বুলিয়ান ভ্যালু ইউজ করলাম, এই যে বুলিয়ান ভ্যালু, এটা কি আমাদের কাছে ওই বুলিয়ান প্রিমিটিভ টাইপের ভ্যালু রিটার্ন করে। তো সেম ভাবে প্রত্যেকটার জন্যই এমন আছে। তো এগুলো কি আমাদের, এই যে বাইট ভ্যালু কি বাইট টাইপে রিটার্ন করবে, ডাবল ভ্যালু ডাবল টাইপে রিটার্ন করবে। তো এমন যে এই যে এইখানে একটা ছোট কোডের মতো আছে, এই যে দেখি, এই যে ইন্টিজার, এটা কি আমি যে বড় হাতের আই নিয়ে, কিন্তু এটার মানে হচ্ছে এটা কি ইন্টিজারের অবজেক্ট টাইপ, ইন্টিজারের অবজেক্ট টাইপ আই, তার মধ্যে আমি রাখলাম 100। এখন কি হয়েছে, এইটারে আমি বিভিন্ন টাইপে রূপান্তর করে প্রিন্ট করতে চাই, তাহলে কি ওই আই এর যদি ডট ডাবল ভ্যালু দেই, তাহলে যে ডাবল টাইপ রিটার্ন হবে, আই এর ফ্লোট ভ্যালু দিলে, আই ডট ফ্লোট ভ্যালু দিলে ফ্লোট টাইপ রিটার্ন হবে, এবং আই ডট বাইট ভ্যালু দিলে বাইট টাইপ রিটার্ন হবে। অর্থাৎ এইভাবে আমি টাইপ স্পেসিফাই করে দিতে পারি যে এটা এই টাইপ আমি প্রিন্ট করতে চাই। অবশ্যই কম্পিটেবল টাইপ হইতে হবে, যেটা সম্ভব অ্যাকচুয়ালি হওয়া, রূপান্তর হওয়া। তো এখানে জাস্ট যে নিয়মটা দিছে যে কিভাবে ভ্যালু অব্দি আমরা ভ্যালুই করতে পারি। এখানে জাস্ট ওইটারই রুল দেখাইছে আর কি, আমরা এগুলো তো ভ্যালু অফ দেখে আসলাম। এইখানে জাস্ট কিছু এক্সাম্পল দিছে, লাইক ইন্টিজার, এটা কি অবজেক্ট টাইপ ডিক্লারেশন। তো আই ও বি এই ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়েছে কাকে, ইন্টিজার ডট ভ্যালু অফ 100, অর্থাৎ কি এই ইন্টিজার অবজেক্ট টাইপের ভ্যালু অফ, এই যে আমরা এখানে যেমন দেখছি যে ভ্যালু অফ দিলে কি হয়, সেই অবজেক্ট টাইপে রূপান্তর হয়ে যায়, যে অবজেক্ট সেটা ডট ভ্যালু অফ দিলে ওই অবজেক্ট টাইপে রূপান্তর হয়ে যাবে। তো আইওবি দিলে এই 100, এটা তো নর্মালি একটা ইন্টিজার নাম্বার, তো এটা কি অবজেক্ট টাইপে রূপান্তর হয়ে গেছে। এবং ওইটা থেকে আমি যদি আবার কি প্রিমিটিভ টাইপে যেতে চাই, তাহলে কি একটা প্রিমিটিভ টাইপ
ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম আই নামক ভেরিয়েবলের মধ্যে, ওইটারই জাস্ট কি ইন্ট ভ্যালুতে নিয়ে গেলাম, ডট ইন ভ্যালু, তাইলে ইন্টিজারে রূপান্তর হয়ে গেছে। সিস্টেম ডট আউট প্রিন্ট এবার জাস্ট প্রিন্ট করছে। তো আই আর আইওবি দুইটা প্রিন্ট করলে অ্যাকচুয়ালি 100 শো করবে, অর্থাৎ আউটপুট দেখে বোঝার উপায় নাই যে কোনটা প্রিমিটিভ টাইপ আর কোনটা অবজেক্ট টাইপ, বাট ইন্টারনালি কাজে কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, অটো বক্সিং অ্যান্ড অটো আনবক্সিং, এটা হইতেছে মূলত এইগুলাই যে এই অবজেক্ট টাইপগুলোর হচ্ছে বক্সিং বলা হয়, এগুলো বক্স অবস্থায় আছে, র্যাপড অবস্থায় আছে, আর প্রিমিটিভ টাইপ হচ্ছে আমাদের আনর্যাপড অবস্থায় আছে, অর্থাৎ আনবক্সড অবস্থায় আছে। মডার্ন ভার্সন অফ জাভা হ্যাভ টু ইম্পর্টেন্ট ফিচার্স, অটো বক্সিং অ্যান্ড অটো আনবক্সিং। অর্থাৎ এই যে আমরা তখন যে দেখলাম যে জাস্ট যদি আমি ইন্টিজার আই দিই, বড় হাতের ইন্টিজার অর্থাৎ অবজেক্ট টাইপ দিলাম, আই দিলাম, এরপরে এখানে 10 দিলাম। 10 কিন্তু আসলে নর্মাল ইন্টিজার, প্রিমিটিভ ইন্টিজার টাইপ ছিল, সেটা আমি অবজেক্ট টাইপের মধ্যে রাখছি, তাইলে কি হয়ে গেছে, এখন এই 10 অ্যাকচুয়ালি অবজেক্টের মতোই কাজ করতেছে। এই আইটা কি অবজেক্ট টাইপের মতো কাজ করতেছে, তাহলে কি এটা অটো বক্সড হয়ে গেছে, একে একেই অবজেক্ট টাইপের রূপান্তর হয়ে গেছে। তো এটা হচ্ছে অটো বক্সিং। Auto boxing is a process by which primitive type automatically encapsulated into its equivalent type wrapper whenever an object type is needed. যখন অবজেক্ট টাইপ দরকার হবে অটোমেটিকলি হয়ে যাবে, এক্সপ্লিসিটলি কোনো কনস্ট্রাক্ট করা লাগে না অবজেক্ট। আর অটো আনবক্সিং ইজ process by which the value of boxed object is automatically extracted, unboxed from a type wrapper when its value is needed. যখন লাগবে এটা আবার আনবক্সও হইতে পারবে। আমরা এই যে ইন্টিজার, সাপোজ 10 কে প্রথমে কি বড় হাতের ইন্টিজার অর্থাৎ অবজেক্ট টাইপের কনভার্ট করে ফেলছিলাম নর্মাল 10 কে, তো পরে যখন আমি আবার এই অবজেক্ট টাইপটার এই নর্মাল ইন্টিজার অর্থাৎ প্রিমিটিভ টাইপের মধ্যে আবার রাখবো, অটোমেটিকলি এটা আনবক্স হয়ে নর্মাল ইন্টিজারের মতো কাজ করা শুরু করবে। তাছাড়া আমরা যে হিসাবে যে ইন ভ্যালু, ডাবল ভ্যালু এগুলা দেখছি, বাট এগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ আমাদের অটোমেটিকলি কনভার্ট হয়ে যায়। এই যে ইন্টিজার আইওবি আছে, তো 100 এটা কি নর্মাল ইন্টিজার, বাট যেহেতু আমি বড় হাতের ইন্টিজার টাইপের মধ্যে রাখছি অটোমেটিকলি বক্স হয়ে গেছে, অটো বক্স অ্যান্ড ইন্ট। আর যখন নর্মাল আয়ের মধ্যে রাখবো তখন অটো আনবক্স হয়ে যাবে। টু এর ক্ষেত্রে এখানে কি হবে, অটো বক্স টু, অটো বক্স টু নেই। আচ্ছা, এইখানে কি হবে যে আমাদের মেইন ফাংশনটা এখানে, আর এখানে আমরা একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করছি যেখানে রিটার্ন টাইপকে ইন্ট, অর্থাৎ সে আমাকে রিটার্ন করবে ইন্টিজার, আমি পাঠাবো একে কি অবজেক্ট টাইপ পাঠাবো, একটা ইন্টিজারের অবজেক্ট টাইপ পাঠাবো, সে রিটার্ন করবে ভি, দ্যাট মিনস অটো আনবক্স করে একটা ইন্টিজার রিটার্ন করবে। তো আমি মেইনে কি করছি, একটা অবজেক্ট টাইপ নিছি, অবজেক্ট টাইপ আইওবি নাম দিছি, এবং এইখানে সরাসরি ভ্যালু না বসায় কি করছি, এম মেথডের মধ্যে একটা ইন্টিজার পাঠাই দিছি, নর্মাল প্রিমিটিভ টাইপ ইন্টিজার পাঠানো হয়েছে। প্রিমিটিভ ইন্টিজার পাঠাইছি, ওকে নেয়ার সময় যখন সে কালেক্ট করতেছে এই প্রিমিটিভ ইন্টিজারকে অবজেক্ট ইন্টিজারে রূপান্তর কইরা সে কি এটা অ্যাকসেপ্ট করছে, ওই ভ্যালুটা নিছে, নেয়ার পরে এখান থেকে আবার অটো আনবক্স কইরা এটা রিটার্ন করছে। যেই রিটার্নকৃত ভ্যালুটা কি প্রিমিটিভ ইন্টিজার, সেই প্রিমিটিভ ইন্টিজার এখানে এসে আবার কি হয়েছে, যেহেতু এটা অবজেক্ট টাইপ, তো এইটা এখানে এসে আবার অটো কনভার্ট হয়ে অবজেক্ট টাইপে রূপান্তর হয়ে গেছে। তো আলটিমেটলি নর্মাল ইন্টিজারের মতোই কাজ দেখা যাবে বাইরে থেকে, বাট ইন্টারনালি অনেক কিছু করছে, বারবার কনভার্সন হইতেছে, প্রয়োজনীয় কনভার্সনও হইতেছে, এবং লাস্টে আমাদের কাছে আউটপুট আসতেছে। এখানে পুরোটা লেখা আছে যা বললাম। তো এবার অটোবক্স 3 এটার কোড, তো এখানে কি হয়েছে, একটা ইন্টিজার টাইপ, আচ্ছা দুইটা ইন্টিজার অবজেক্ট টাইপ নেওয়া হয়েছে, আইওবি আর আইওবি টু, একটা নর্মাল ইন্টিজার টাইপ আই। এবার আইওবি সমান রাখা হয়েছে 100, আইওবি সমান 100। আইওবি কি আমাদের অবজেক্ট টাইপ ছিল, তার মানে কি 100 অ্যাকচুয়ালি অবজেক্ট টাইপ, এবং সেটা প্রিন্টও করা হয়েছে। এবার প্লাস প্লাস ওবি যখন করা হবে, প্লাস প্লাস ওবি করা হইলে এইখানে নর্মালি যা দেখা যেতেছে কি এখানে 100 ছিল 101 হইতেছে, তাহলে নর্মাল ইন্টিজারের মতো কাজ করছে, কিন্তু আইওবি কি আমাদের অবজেক্ট টাইপ না। তো এইখানে এই কাজটা হওয়ার আগে অ্যাকচুয়ালি ইন্টারনালি আরও দুইটা কাজ হয়ে আসে, যে কারণে কি আমরা অবজেক্ট টাইপ অ্যাকচুয়ালি ইউজ করি না, অর্থাৎ
এই ইনক্রিমেন্ট করার আগে এইটা আগে ইন্টারনালি আনবক্স হয়, এরপরে সে ইনক্রিমেন্ট হয়, আর এরপরে সে আবার বক্স হয়। এই 3টা স্টেপ হয় এবং সে কি যেহেতু একটা বক্স টাইপ অর্থাৎ অবজেক্ট টাইপ, তাহলে কি সে ইন্টারনালি আগে আনবক্স হয়েছে, এরপরে ইনক্রিমেন্ট হয়েছে, এরপরে আবার বক্স টাইপ মানে বক্সড হয়ে গেছে। তো এই শুধুমাত্র একটা ইনক্রিমেন্টের জন্য আমাদের 3টা স্টেপ পার করা লাগছে। তো এটার কারণে টাইম অনেক লস হয়, যার কারণে আমরা অ্যাকচুয়ালি অবজেক্ট টাইপ ইউজ করি না নর্মাল ক্ষেত্রে। তো এটা অবশ্যই যেহেতু আমরা 100 দিছিলাম, এটা এখানে 101 প্রিন্ট হবে। আইওবি টু কি এটাও একটা অবজেক্ট টাইপ, আর এখানে কি ওই আইওবি অর্থাৎ 101। এখন তো এটা 101 প্লাস 101/3, এখানে যেই ভ্যালু আসে ওইটা আসবে, এটার মধ্যে স্টোর হবে। কিন্তু এই ক্যালকুলেশনগুলো হওয়ার আগেও অর্থাৎ অবজেক্ট টাইপে এরকম ম্যাথ হয় না। তো এরাও ইন্টারনালি আনবক্স হয়েছে, এরপরে ক্যালকুলেশন হয়েছে, তারপর আবার বক্স হয়ে এর মধ্যে স্টোর হয়েছে। এইভাবেই চলতে থাকে। আর এটা হচ্ছে আই তো আমাদের ইন্টিজার টাইপ ছিল। তো এখানে কি এরা আনবক্স হয়েছে, মানে ক্যালকুলেশন হয়েছে এবং সেটাই বসে পড়ছে। এইখানে আর বক্স হওয়ার প্রয়োজন পড়ে নাই, যেহেতু আমাদের টাইপটাই ছিল আই। তো আমরা যদি রান করি, ফার্স্ট অফ অল 100 ছিল, এটা 101 হয়েছে, দেন দুইটা ক্যালকুলেশনে 134 মান আসছে। সেম ক্যালকুলেশন নর্মাল ইন্টিজার টাইপের ক্যালকুলেশন হয়েছে, লাইক 101 আর 101/3 আমাদের 33 আসবে, 134। অটো বক্স 4, এখানে একটা অবজেক্ট টাইপ নেওয়া হয়েছে আইওবি, যার মধ্যে আছে 100 অর্থাৎ নর্মাল 100ই, বাট যেহেতু ইন্টিজার অবজেক্ট টাইপ সেটা কি অবজেক্ট টাইপে কনভার্ট হয়ে গেছে। এবার ডাবল অবজেক্টের ক্ষেত্রে কি আমি নর্মাল একটা ডাবল ভ্যালু দিছি এখানে, সেটা কি ডাবলের অবজেক্ট টাইপে রূপান্তর হয়ে গেছে। এবার আমি এই ডাবল অর্থাৎ ডিওবি এর মধ্যে রাখতেছি কি ডিওবি প্লাস আইওবি। এইখানে একটা ডাবল অবজেক্ট, একটা আবার ইন্টিজার অবজেক্ট। তো এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি দুইজনই প্রথমে আনবক্স হয়েছে, আইওবিও আনবক্স হয়েছে, ডিওবিও আনবক্স হয়েছে। এরপরে দুইজনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ঘটছে এবং পরে আবার সেটা কনভার্ট হয়েছে কি ডাবল অবজেক্ট টাইপে। আমি যদি রান করি 198.6 আসবে। জাস্ট এগুলো এই যে এখানে অটো কনভার্সনগুলো চলতেছে আর কি, এগুলাই দেখানো ট্রাই করতেছে স্যার। এখানে অটোবক্স 5-এ একটা বুলিয়ান ভ্যালু নেওয়া হয়েছে বি। ইফ বি ইজ ট্রু, এটা তো ট্রু যেহেতু আমাদের ট্রু দেয়াই আছে। এবার ক্যারেক্টার সি নেওয়া হয়েছে অবজেক্ট টাইপ, আর নিচে আমরা নর্মাল ক্যারেক্টার, তার মানে কি এটা অটোমেটিকলি বক্সড হয়ে গেছে, বক্সে ক্যারেক্টার। এবার নর্মাল একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, যার মধ্যে কি আমি ওই অবজেক্ট টাইপ কি সিএস ছিল না, তো সিএসটাকে রাখছি, এটাকে অটোমেটিকলি আনবক্স করে ফেলছে। তো সিএস টু প্রিন্ট করলে জাস্ট এক্সট্রাই প্রিন্ট হবে, বি ইজ ট্রু আর সিএস টু ইজ এক্স, নর্মাল কোডের মতোই আর কি। A word of warning: because of autoboxing and auto unboxing, some might be tempted to use objects such as integer double exclusively. আচ্ছা, মানে অটোবক্সিং আনবক্সিং যেহেতু একই রকম কাজ করে, কেউ কেউ ইচ্ছা করতে পারে যে আমরা সবসময় অবজেক্ট টাইপ তাহলে ইউজ করি, বা যখন যেটা ইচ্ছা ইউজ করি। তেমন অ্যাকচুয়ালি করা উচিত না, কারণ ইট ইজ ফার লেস এফিসিয়েন্ট দ্যাট দ্য ইকুইভ্যালেন্ট কোড রিটেন ইউজিং দ্য প্রিমিট টাইপ। অর্থাৎ অটো আনবক্সে অনেক ওভারহেড অর্থাৎ এক্সট্রা অনেক কিছু ক্যালকুলেশন হয়। তখন যেটা বললাম যে সাপোজ এখানে এটা যদি আমরা দেখি ইন্টিজার i সমান 10, ইন্টারনালি এখানে কি হয়েছে আইটা ইন্টিজার ডট ভ্যালু অফ 10, অর্থাৎ আমরা অটো কনভার্সন দেখতেছি বাট ও ইন্টারনালি ওই মেথডগুলো কল করে নিচেই ক্রিয়েট করতেছে। অর্থাৎ এখানে কি একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তারপর এক্সট্রা চলতেছে। আমরা নর্মালি র্যাপার ইউজ করবো কখন, যখন আমাদের অ্যারে লিস্ট বা জেনারিক সামনে যেটা আসতেছে এগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা ইউজ করি, তাছাড়া ইউজ করি না। অ্যানোটেশন হচ্ছে একটা এক্সট্রা ফিচার টাইপ, বিস্তারিত এই ভিডিওতে দেখাবো না, বাট একটু জাস্ট যে একটা সাপ্লিমেন্টাল ইনফরমেশন, অর্থাৎ একটা কোডের একটা পার্ট সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতেছি, যে এইখানে এই করতেছি। সবার আই গেস মনে আছে আমাদের যখন ল্যাব টেস্ট 2 এর ডেমো এক্সাম হলো,
যে আমাদের একটা এক্সট্রা ক্লাস লেখা লাগছিল, ওই ক্লাসে যখন আমরা ওভাররিডেন মেথড লিখছিলাম, অনেকেই খেয়াল করার কথা যে আমরা এমন একটা সাইন দেখছিলাম যে @ অফ ওভাররাইট এমন কিছু একটা লেখা ছিল, যেটা অ্যাকচুয়ালি কোডে কোনো চেঞ্জও করে নেই, কোডে কোনো সমস্যাও করে নেই, কিছুই করে নেই। বাট এটা একটা আর কি আমাদের ইন্টারনাল কানেকশন কম্পাইলারের সাথে, যে কম্পাইলারকে আমি বলে দেই যে আমি এটা ওভাররাইট করব। এটা করার কি দরকার? এটা অনেক কাজে লাগে। লাইক যদি একটা কোড দেখি আমরা, সাপোজ ক্লাস এ, সাপোজ দিলাম ক্লাস বি extends a void show কিছু একটা প্রিন্ট করে দিলাম। তো আমি যদি মেইন থেকে class box মেইন থেকে আমি যদি এখন কি ভয়েড শো প্রিন্ট করতে চাই, সেগুলো লিখে আনি। তো এখানে সাপোজ যে ক্লাস এ ক্রিয়েট করছি আর ক্লাস বি কে এক্সটেন্ড করছি এ দিয়ে। তো আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করি বি এর, অর্থাৎ চাইল্ড ক্লাসের যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আই গেস সবার মনে আছে যে অবজেক্ট টাইপ দেখে কি হয়, আমাদের মেথড প্রিন্ট হয়। তো এখানে যেহেতু ক্লাস, আমি কি টাইপ দিছি ক্লাস এ কিন্তু অবজেক্ট দিছি ক্লাস বি এর, তো এটা কি ওভাররাইড হবে। অর্থাৎ এখানে শো শো অ্যাকচুয়ালি, তো এখানেও শো আছে, এখানেও শো আছে। তো চাইল্ড ক্লাসের অবজেক্ট মানে মেথডটা প্রিন্ট হয়, যেহেতু অবজেক্ট টাইপ দেখে প্রিন্ট হয়। তাহলে এটা যদি আমরা রান করি নর্মালি কি আমাদের এই যা লিখছে আর কি এটা প্রিন্ট হবে। ওভাররাইড দেওয়ার কারণে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় নাই। যদি আমি এখানে 1 দিয়ে দিই, তো এখানে অ্যাকচুয়ালি ইরর আছে, আমার এখানে ইরর শো করতেছে না। বাট আমি যদি এটা এখন রান দিই, তাহলে এখানে রং দেখাবো যে ওভাররাইড অ্যাকচুয়ালি হয় নাই। মেথড ডাজ নট ওভাররাইড অর ইমপ্লিমেন্ট এ মেথড ফ্রম এ সুপার টাইপ। অর্থাৎ এইটা দেয়া মিনস আমি কম্পাইলারকে বলে দিতেছি যে আমি এখানে ওভাররাইড করতে চাইতেছি, ওভাররাইড করতেছি, বাট আমি এখানে সেই মেথড না দিয়ে অন্য কিছু একটা লিখে দিছি। তার মানে কি এটা ওভাররাইড করতেছে না, বা আমি অনেক বড় সড়ো কোডের ক্ষেত্রে আমি এখানে নিজেই ইরর হ্যান্ডেল করতে পারবো। লাইক আমি এইটাই লিখতে চাইছিলাম এখানে, বাট আমি ভুলে হয়তো স্পেলিং মিস্টেক বা কিছু করে ফেলছি, যার কারণে আমার এখন রং দিচ্ছে। নর্মালি কিন্তু এটা কিন্তু রং না, যেহেতু এটা ওভাররাইট করব এই ক্ষেত্রে রং, যে আমি ওইটাই চাইতেছি বাট আমি লিখে ফেলছি অন্য কিছু। তো তখন আমি সেই ইরর দেখে এটা কি সলভ করতে পারবো। তো অ্যাকচুয়ালি অ্যানোটেশন এমন টাইপই যে ডাজ নট চেঞ্জ দ্য অ্যাকশন অফ এ প্রোগ্রাম, কোনো মানে প্রোগ্রামের নর্মাল কাজে কোনো ব্যাঘাত ঘটায় না, জাস্ট সাপ্লিমেন্টারি ইনফরমেশন প্রোভাইড করে। আর ডিপ্লয়মেন্ট বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো ইউজ হয় অনেক পরিমাণে। তো অ্যানোটেশন বেসিক্স, আচ্ছা অ্যানোটেশন সম্পর্কে বিস্তারিত পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। এটা সম্পর্কে আরো ভালোভাবে পড়া দেন নেক্সট ক্লাসে আনবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।